তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। এই কি হলো, ঘুমাবে না? আপনি ঘুমুন। হ্যাঁ, আমি তো ঘুমাচ্ছি, তোমার কি হলো? কই কিছু হয়নি তো। কিছু হয়নি? কিছু হয়নি বললেই হলো? মুখটা আমার ভার করে আছে কেন? কি হয়েছে কি? আমার কি হলো বা না হলো তাতে আপনার কি বা এসেছে? আপনি তো আমাকে সহ্যই করতে পারেন না। আচ্ছা, তোমার রাগের কারণটা কি আমাকে না বললে আমি জানবো কি করে? আপনি ফুল মিয়াকে বলেছেন আমাকে অন্তরাপার সঙ্গে বাড়ি পাঠিয়ে দিবেন। হ্যাঁ, বলেছি। তোমার তো এখানে থাকতে ইচ্ছে করে না। এখানে আসার আগ অব্দি তুমি কম ঝামেলা করেছো। শ্বশুর শাশুড়িকে ছেড়ে বরের সঙ্গে চলে আসাটা কি উচিত? লোকে স্বার্থপর বলবে না? বেশ তো, এই জন্যই তো বলছি তুমি ফিরে যাও, তোমাকে কেউ কিচ্ছু বলবে না। আমি যাব না। সে কি, একদিন তো আসতেই যাচ্ছিলে না? তখন তো ভেবেছিলাম আমি খুব খারাপ সন্তান, যে বউ বাবা মার সেবা যত্ন করে তাকে আমি শহরে নিয়ে যাচ্ছি। আর এখন এখন ফিরে যেতে ইচ্ছে করছে না। দেখলে তো শহরের টান, যে এখানে একবার আসে সে আর ফিরে যেতে চায় না। মোটেই না, আমার মোটেই শহর পছন্দ হয়নি। এখানে কত ভিড়, সবাই কত ব্যস্ত, যেন সবাই ছুটছে। পাশের মানুষটার খোঁজ খবর কেউ রাখে না। এই যে আমরা এতদিন ধরে এই বাড়িতে ভাড়া আছি, কেউ একদিন কেউ দেখা সাক্ষাৎ করতে এসেছে? অথচ গায়ে সবাই কি সুন্দর একজন আরেকজনের খোঁজ খবর রাখে, দুদণ্ড কথা বলে, বিপদে আপদে একজন আরেকজনের পাশে থাকে। গ্রামের জীবন তো অলস, শহরে তো সাহেবি রাজ, অফিস কলকারখানা কত কি। সে যাকগে, তোমার যদি শহর এতই অপছন্দের তাহলে যাবে না কেন? জানি না। আচ্ছা, তুমি যদি কোনো কারণ না বলো তাহলে তোমাকে রাখি কি করে? আপনি এখানে থাকবেন আর আমি অত দূরে, আমার ভালো লাগবে না। সে তুমি থেকে যেতেই পারো, কিন্তু পরে আব্বা আমাকে কি বলবে? সেটাই তো ভাবছি। আব্বার মাঝে মাঝে পেটে ব্যথা ওঠে, চাচির ফিটের ব্যামো, তোতন রোশনি ওরাও তো কত ছোট। আম্মা তো সব দিক সামলাতে সামলাতে হয় না, আর আমি এখানে স্বার্থপরের মতো। তুমি আগে মনস্থির করো। আমি চাই তুমি আমার কাছে থাকো, ভাবি যেভাবে ভাইজানের কাছে থাকে। শোনো, দু নৌকায় পা দিয়ে না কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। তুমি গ্রামে যে আব্বা আম্মার সেবা করতে পারো, সংসার দেখতে পারো, আর না হয় তুমি আমার সংসার দেখো। না, ফিরেই যাই। আপনার জন্য মন খারাপ হবে, খুব মনে পড়বে আপনার কথা। কিন্তু আম্মাকে তো কথা দিয়ে এসেছি, অন্তরাপার ছেলের অপারেশন হলেই ফিরে যাব। ওনারাও তো পথে অপেক্ষা করবে। এটা তোমার সমস্যা, স্বামী না শ্বশুর শাশুড়ি। যাকে শুয়ে পড়ো তো, এসব ভেবে রাতের ঘুম নষ্ট করে লাভ নেই। আগে অন্তর আসুক, তারপর ভেবে চিন্তে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো।
কিছু খাবে? পেট ব্যথাটা কি কমেছে? শুল ব্যথার এই এক মজা বড়, পেট খালি থাকলেই জানান না, বাচ্চা ছেলেদের মতো কিছু পেটে দিয়ে তবে শান্ত রাখতে হবে। তুমি এত বড় একটা কবিরাজ, অথচ এই ব্যথার ওষুধই বার করতে পারলে না? আমার না খুব ভয় করে, হঠাৎ করে যদি রাত বিরেতে তোমার ব্যথা বেড়ে যায় তখন কি হবে? আমান ছাড়া তো ছোটাছুটি করার মতো কেউ নেই, ও তো অত বেশি পোক্ত হয়নি। এত ভেবে কি হবে বলো, উপরওয়ালার ডাক যখন আসবে তখন কে পাশে আছে কে নেই তার বিচার হবার আগে। কি সব ফালতু কথা যে বলো, যার ঘরে দুটো সমর্থ ছেলে তার এত ভাবনা কিসে? ভাবছো তো তুমি, যদি ছেলেদের কথা মতো যেতেই হয় তবে ঢাকায় চলে যায়, তাদের বন্দোবস্ত মতো হাসপাতালে ভর্তি হই, তাদের সঙ্গেই থাকি, এদিকে সংসার ভেসে যায়। জেঠা, চিঠি পিয়ন দিয়ে গেল। তো কই পিয়ন কই? তারা কিসে? পিয়নের খুব তলা, বললো অনেক দূর যেতে হবে, তাই পরে এসে পান মিষ্টি খেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, যা যা যা, ঠিক আছে। কার চিঠি? সুলতানের চিঠি, দাঁড়াও আগে পড়ে নিই। আব্বা আমার সালাম ও কদম্বচি গ্রহণ করিবেন। আমার নাতির কথা কিছু লিখেছে? ভালো আছে, অপারেশনটাও হয়ে গেছে, তবে পট্টি এখনো খোলেনি, তাই বোঝা যাচ্ছে না যে কেমন দেখাচ্ছে। ওমা, তো ঠোঁট জুড়লো কিনা সেটাই জানা গেল না, কবে জানা যাবে? যখন পট্টি খুলবে। জুড়ে তো গেছেই বলছে, তবে দাগ থাকবে কিনা বা কতদিন থাকবে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। তবে আমার কি মনে হয় জানো, কচি চামড়া তো সহজেই মিলিয়ে যাবে। যাক বাবা, বাঁচা গেল, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এখন আল্লাহর দয়ায় দাগগুলো ভালো মতো মিলিয়ে গেলেই আমি নিশ্চিন্ত হব। আমার এতদিনের দুশ্চিন্তা দূর হলো। আসলে অনেকদিন শল্য চিকিৎসা অভ্যেস নেই তো, আর অতটুকু শরীর একটু ভুলচুক হয়ে গেলেই বড় ক্ষতি হয়ে যেতে পারে। ফিরিঙ্গি চিকিৎসা আমাকে সংকট মুক্ত করলো। তাই না? সংকট বলে সংকট? ওই ঠোঁট কাটা বাচ্চা নিয়ে ফুলমিয়া ঘর করতে মনে করেছো? বউ বাচ্চা ফেলে রেখে হয় পালাতো, আর না হয় শহরেই থেকে যেত, আর ফিরতো না। কি হতো না সেটা ভেবে লাভ নেই। ভালোই ভালোই অপারেশনটা হয়ে গেছে, এই যথেষ্ট। হ্যাঁ গো, ওরা কবে আসবে কিছু লিখেছে? অন্তরা তো গ্রামেই আসবে তাই না? আর ওর সঙ্গে তো মেজ বৌমাও আসবে। না, সেরকম কিছু লেখে না। লেখেনি না? তাহলে বোধহয় আসবে না। শহরে কত রকমের সুযোগ সুবিধা, সেসব ফেলে রেখে দিয়ে এদো গ্রামে কেন আসবে? আসলে আমারই ভুল। কেউ আসবে না, কেউ আসবে না। কথাবার্তা যা হলো তাতে তো মনে হলো ডক্টর প্যাট্রিক কালকে বাচ্চাকে রিলিজ করে দেবে। তোমাকে কিছু বলেছেন? হ্যাঁ, হয়তো কালকেই ছাড়বেন। তো বাচ্চাকে কি এখানে রাখবে না গ্রামে পাঠিয়ে দেবে? আমার কিন্তু মনে হয় প্রথম কটা দিন এখানেই থাকা ভালো। অপারেশনের পর অনেক সময় অনেক সমস্যা দেখা দেয়। আল্লাহ না করুন গ্রামে ফিরে যাবার পর যদি কোনো সমস্যা হয় তাহলে কে সামলাবে? অপারেশনের ধকলটা সামনে নিই, তারপর নিয়ে যেও। আমিও সেরকমই ভাবছি, এখানে কিছুদিন থাক, ঘাটা শুকনো অবধি। তো তোমার কি এখন টানা কদিন ছুটি লাগবে? ছুটি লাগলে বলতে পারো, মামাকে দিয়ে অনুমোদন করিয়ে নেব। না না, তার কোনো দরকার হবে না। এখন তো ভাবি আছেন, তিনি সাহায্য করবেন। তাছাড়া
এইসব ঝামেলা কয়েকটা দিন কামাই হয়ে গেল, তার উপর আবার কামাই হবে যখন তাদেরকে গ্রামে পৌঁছে দেব। বেশ, যা ভালো বুঝো। এই সময় কিন্তু ছেলের দিকে একটু বেশি নজর রাখতে হবে। এই সময় ইনফেকশনের ভয় থাকে। আপা চা। আরে কই যাচ্ছ? আমি তোমার সঙ্গে দু একটা গল্প করবো বলে এলাম, আর তুমি চলে যাচ্ছ। আমার সঙ্গে গল্প করবেন বলে আপনি এখানে এসেছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ফুলমিয়াকে জিজ্ঞেস করো, আমি হাসপাতাল থেকে সোজা এখানে চলে এসেছি। ফুলমিয়ার সাথে কথা বলতে হলে তো আমি সেটা কোর্টে সেরে নিতে পারতাম। ফুলমিয়া, যাও আমার ড্রাইভারকে গিয়ে বলো আমি একটু পরেই বের হব, গাড়ির কাছাকাছি যেন থাকে। জি ম্যাডাম। এই বসো না তুমি। তোমায় কিন্তু আমার বেশ ভালো লাগে। আসলে আমরা শহরের মানুষেরা তো এত সরল নই, তাই তোমার সরলতা আন্তরিকতা আমার এত ভালো লাগে। তা তোমার মিয়া কই? এখনো অফিস থেকে ফেরেনি বুঝি? না, মিয়া ফেরার অপেক্ষায় পথে বসে আছো তাই না? আপনি যদি বলেন না। ভুল কি বললাম? আগে যখন গ্রামে থাকতে তখন আর মাসে কদিনই বা দেখা হতো, আর এখন তো অফিসের সময়টা ছাড়া বাকি সময়টা কাছেই পাও। আপনার মনে বুঝি সে 1000 মাইল দূরে থাকে। 9 মাসে 6 মাসে একবার দেখা হয়। ইস, আপনিও চলে যান সেখানে? আমি যদি তোমার মতো হতাম তাহলে হয়তো যেতে পারতাম। আমিও তো স্বাধীনভাবে ওকালতি করি, কিছু মানুষ আমাকেও চেনে, সম্মান করে, তাই সব ছেড়ে আর যেতে পারি না। আমারও আর এখানে থাকা হতো না জানেন। সে কি? কেন? আসলে অন্তরাপাতার ছেলেকে নিয়ে গায়ে চলে যাবে, আমি আর এখানে থেকে কি করব, তাই আমিও চলে যাব। তোমার মিয়া ছাড়বে? বেচারিকে হাত পুড়িয়ে রান্না করতে হবে। তাছাড়া আর উপায় কি? আমার শ্বশুর শাশুড়িরও তো বয়স হয়েছে। এক কাজ করো, এমন কিছু করো যাতে দুদিকে সামলাতে পারো। আচ্ছা আচ্ছা, আমি তোমায় একটা বুদ্ধি দিই। ঠিকই তো, এই বুদ্ধি তো আমার মাথায় আসেনি। এই জন্যই তো মানুষ উকিলের কাছে পরামর্শ নিতে আসে। দেখি আমার বুদ্ধিটা তুমি কিভাবে কাজে লাগাও। দেখি দেখি কি এনেছিস দেখি। এই যে লতা গুল্মগুলো সব চিনে নিয়েছিস তো? বাড়ি গিয়ে কিন্তু বলবি কোন রোগের কোন ভেষজ। ওই একটা জায়গাতেই তো কর্তা সবকিছু গুলায়া যায়। হ্যাঁ, ওই এক ওষুধের জায়গায় আরেক ওষুধের নাম বলি। এত তাড়াহুড়ো করিস কেন? এই জন্যই তো তোকে লতা গুল্ম সংগ্রহ করার সময় সাথে করে নিয়ে আসি। এতদিন ধরে আপনার ছায়া ছায়া ঘুরতেছি, আজ পর্যন্ত একটা সর্দি রোগীও ভালো করতে পারলাম না। আর এই জন্য আমার বউ আমার যে পরিমাণ গঞ্জনা করে, বলে এত বড় কবিরাজের সাথে সাথে ঘুরো, একটা সর্দি কাশির ওষুধও তো দিতে পারলাম না। পারবি পারবি, তোর বউ তো আর জানে না যে তুই আমার কত বড় সহায়। এই লতা গুল্ম তো সব তুই সংগ্রহ করিস। এই জন্যই তো আমি বলি যে মোহনবাসীর ছাড়া এই আমি কানা কানা। কাকা কাকা কাকা, জলদি করে চলেন, আমার বাপ জানি কেমন কেমন করতেছে। কিরে, তুই ডেঙ্গু ব্যাপারী ছেলে শুক্র না? জি কাকা, আপনার কাছে যাচ্ছিলাম কাকা, এই একটু জলদি আসেন আমাদের বাড়িতে। কেন, কি হয়েছে? বাবা যেন কেমন কেমন করতেছে। কেমন কেমন করতেছে মানে? ওলা না বসন্ত বেদবমি করতেছে? বুঝতে পারছি না, দয়া করে একটু আমাদের বাড়িতে চলেন, ভয়ে আমাদের প্রাণ উড়ে গেল। ওলা বসন্ত হইলে দাঁড়া 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 দাঁড়া, এখন ওলা বা বসন্তের সময় না। এই শুকুর, রোগের লক্ষণগুলো একটু বলতো। আমি তো লতা গুল্ম সংগ্রহে বেরিয়েছি, ওষুধের ঝোলাও নেই। যদি বুঝতে পারতাম রোগটা কি তাহলে না হয়। বুঝতে পারছি না, দয়া করে একটু আমাদের বাড়িতে চলেন। আজব লোক তো, রোগের লক্ষণ বলতে পারো না। তুই বাড়ি যা,
আমার ওষুধের ঝোলাটা নিয়ে আগে সাথে যাবে। এই চলো। জি কাকা চল। পানি তোলা হয়েছে, তুমি যাও গোসল করে এসো। দাঁড়াও, আগে তো ছেলের বিছানাটা করতে হবে। তুমি এত চিন্তা করো না তো, ও সব কিছু করা হয়ে গেছে। তুমি ওকে আমার কাছে দাও, আমি ওকে শুয়ে দিচ্ছি। তুমি যেয়ে গোসল করে আসো। এই হাসপাতালের কাপড়ে আর এদিক ওদিক করো না তো। আর সকালে কিন্তু কেউ নাস্তা করে যায়নি, আমি নাস্তা দিয়ে দিচ্ছি। কিরে তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? ভাইজান, ভাবি দেখছে একেবারে পাকা গিন্নি হয়ে গেছে। কে শিখালো এসব? তুমি? আমি? আমার এত সময় কোথায়? ও যা শিখেছে সব নিজে শিখেছে। তবে রান্নাটা কিন্তু খারাপ করে না বুঝলি, বিশেষ করে শুটকি ভর্তা। বাবা, এ তো দেখছি পঞ্চমুখে বইয়ের প্রশংসা করা হচ্ছে। এ মা, তুই তো জিজ্ঞেস করে তাই বললাম। এ কি আপা, তুমি এখনো গোসলে যাওনি? ভাইজান যেভাবে পঞ্চমুখে তোমার প্রশংসা শুরু করেছে, আগে তো থামুক, তারপর যাব। যত সব বাজে কথা, তাড়াতাড়ি এসো তো, তোমাদের খেতে দিই। যাচ্ছি গো যাচ্ছি। কতদিন পর তোমাদের সঙ্গে দেখা হলো, মনে হচ্ছিল কত বছর দেখা হয়নি। এখন আমি নিশ্চিন্ত, বুক থেকে একটা অনেক বড় পাথর নেমে গেল। তোমায় বলেছিলাম না, আল্লাহর দয়ায় সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি তো কোনো গুনাহ করোনি, আল্লাহ কখনোই তোমাকে এত বড় শাস্তি দিতেন না। আসলে তিনি মানুষের ধৈর্যের পরীক্ষা নেন। তুমি তার উপর ভরসা রেখেছো, তাই তিনি তোমার আরজি শুনেছেন। তুমি এত গুছিয়ে কথা বলতে শিখলে কি করে? কেন, শেখার কি আছে? আমি কি ভুল বলেছি? আমার মনে যা এসেছে তাই বলেছি। আম্মা ঠিকই বলে, তুমি হলে আমাদের বংশের লক্ষ্মী বউ। তোমার মতো এত সহজে আমরা কেউ বিশ্বাসের কথা বলতেই পারি না। তুমি আল্লাহর দোয়া পেয়েছো ভাবি, তা না হলে এমন কথা কেউ বলতে পারে? আল্লাহ তোমার প্রার্থনা শুনেছে বলেই তো আমার ছেলে ঠিক হয়ে গেছে। সত্যি আল্লাহর দোয়া। নইলে ডক্টর পেট্রিকের মতো একজন ডাক্তার একজন নেটিভের অপারেশন করতে রাজি হবেনি বা কেন? আর ফারজানা ম্যাডাম ছিল বলেই তো আমাদের টাকা পয়সা কিছুই লাগবে না। তা না হলে অপারেশন করার মতো সাধ্য কি আমাদের ছিল? যা হয়েছে ভালো হয়েছে, শেষ ভালো যা সব ভালো তার। ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আর শোন, যেভাবে ড্রেসিং করতে দেখিয়ে দিয়েছে সেভাবে করবি, দেখবি সব ঠিক হয়ে গেছে। আর একটা তেল লিখে দিয়েছে, সেটা ক্ষত স্থান শুকিয়ে গেলে লাগাবি, দেখবি তাড়াতাড়ি সব দাগ শুকিয়ে গেছে। আসুন, মিয়াকে বলিস যে ফারজানা ম্যাডামকে একদিন আমাদের বাসায় দাওয়াত দিতে। ইস, আমরা বুঝি বাদ যাবো? আমরাও খুশির সঙ্গী হব। কি বলো আপা? নিশ্চয়। এখন তাড়াতাড়ি চলো তো, গোসল করবে, এসো। কি দেখলেন কবিরাজ কাকা? কোনো ভারী অসুখ নয় তো? বাঁচবে তো আমার বাপ? তুমি একটু বাইরে যাও তো, আমি দেখছি। যাও। কি হয়েছে একটু বলেন তো আমাকে, আসল ঘটনাটা বলেন। ঘরে কেউ নাই তো? না, কেউ নেই। তাহলে কখন যায়? আমার বাঁচান বুদ্ধি ভাই, আমার বাঁচান। শরীরে তো রোগ বালায়ের কোনো লক্ষণ পেলাম না, কি হয়েছে বলেন তো? আপনি তো জানেন কবিরাজ ভাই, আমার 5 মেয়ের পরে এক ছেলে, অনেক অনেক সাধনার ফসল। সেটা তো বুঝলাম, আসল সমস্যাটা কোথায়? সেটাই তো বলছি, আপনাদের 10 জনের দোয়ায় বিষয় আসা যা করেছি 2 পুরুষ খেলেও শেষ হবে না। তা তো বটেই, ব্যবসা ভালো না হলে কি গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, ততগুলো নৌকো
এগুলো হয়? তাহলেই বলেন, কিন্তু ছেলেকে কে বোঝাবে? শখ হয়েছে একা স্বাধীনভাবে ব্যবসা করব। আচ্ছা কোন তো, দেশটাই যেখানে স্বাধীন না সেখানে আবার স্বাধীন ব্যবসা। তা ছেলে কিসের ব্যবসা করতে চায়? জি লুঙ্গির। ঢাকা শহরের বাবুবাজারে লুঙ্গির একটা দোকান দিতে চায়। বলেন তো কবিরাজ ভাই, এই বয়সে ছেলেরে বিদেশ পাঠায় আমি কেমনে বাঁচুম? আপনার সমস্যাটা আমি বুঝলাম, কিন্তু এর সমাধান আমি করি কি করে? মেহরবানি করে একটা বুদ্ধি দেন, আপনিই পারবেন আমার বাঁচাইতে। এসব কি আর আমার হাতে? আচ্ছা বলেন, আমায় কি করতে হবে? কবিরাজ ভাই, আপনি খালি কইবেন আমার কলিজার বিরাট অসুখ, সবাই জানে আমার আশেপাশে থাকে, কেউ জানে আমার ছেড়ে না যায়। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। আচ্ছা আচ্ছা। পোলাটা আমার একমাত্র পোলা, আমার কলিজার ধন। ওকে দূরে পাঠিয়ে আমি বাঁচবো না। ও এখানে যত ব্যবসা ইচ্ছা করুক, আমার ব্যবসাটাই না হয় দেখুক, কিন্তু দূরে যেতে দিয়েন না, আপনি ওকে আটকান। দেখছি কি করতে পারি। একটা বুদ্ধি বের করতে হবে যাতে আপনার ছেলেকে আটকানো যায়। আমার দুটো ছেলেকে তো আটকাতে পারিনি, তার ব্যথা আমি বুঝি ব্যাপারে। তবে আমি আপনার মতো আবেগে ভাসি না, যুগের দাবিটাও তো মেনে নিতে হবে। তারপরেও আপনি যখন বলছেন, দেখি কি করতে পারি। আজ তাহলে আসি আমি। আচ্ছা। এই নাও, আম তেল দিয়ে মুড়ি মেখেছি, দেখো তো কেমন হয়েছে। বাহ, বেশ ভালো হয়েছে তো খেতে। তুমি তো বেশ ভালোই মাখাতে পারো। আম্মার কথা মনে পড়ে যাচ্ছে, আম্মাও ঠিক এভাবে আম তেল দিয়ে মুড়ি মেখে খাওয়াতো। আমি তো তার কাছ থেকেই শিখেছি। একটা কাঁচামরিচ এনে দেবো? আরে না না, তুমি বসো তো, বসো। তোমার মনে আছে আম্মা কাঁচামরিচ খেলে কেমন রাগ করতো? বলতো কাঁচামরিচ খেলে নাকি পেটে অসুখ হয়। কিন্তু আব্বা বলতো কাঁচামরিচের ঝালে কোনো দোষ নেই, দোষ শুকনো মরিচে। আর এই কথা নিয়ে দুজনের মধ্যে কি রাগারাগিটাই না হতো বলো? আব্বা তো শান্ত ছিল, সে চুপ করে যেত। আর আম্মা কত সুন্দর ছিল না আমাদের গ্রামের দিনগুলো। আর এখানে সবকিছু কেমন নকল লাগে, সাজানো মনে হয়। তোমার শহর ভালো লাগে? কি করব, অন্তরাপার ছেলেটা কান্নাকাটি করছিল, তাই আমি ওকে একটু কোলে নিয়ে বসেছিলাম। কেন, মা কি করছিল? ও বলতে পারলো না? আপারও তো কত কাজ থাকে, আপু কি সব একা সামলাতে পারে? সবার সব কাজ সামনে, তারপর তুমি আসবে। সবার জন্য তোমার সময় আছে, শুধু আমার জন্য সময় নেই। আচ্ছা, সারাটা দিন পরে এইটুকু সময় তোমার কাছে পাই, তখন যদি তুমি না আসো তাহলে তোমার এখান থেকে লাভ কি? যাও, তুমি গ্রামে চলে যাও। আমাকে তো আপনি তাড়াতে পারলেই বাঁচেন। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।